মহাসড়কে আসলে আমার বাপ ভাইয়ের কোনো সমস্যা নেই। আপনার এই এলাকার 10 জন মানুষ মারা যাবে, আপনার এলাকার 2 জন মানুষ মারা যাবে, আপনার এলাকায় একটা অ্যাক্সিডেন্ট হবে। আমরা চাই সরকারের আইনটাকে আপনারা যেন মেনে চলেন, একই সঙ্গে যেন সরকারের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যেন সফল হয়। এই জন্যই আমরা মহাসড়কে এই সিএনজি ইজি বাইক থ্রি হুইলারকে চলাচল করতে দিতে চাচ্ছি না, বা সরকার আছে দিবে না। এটাকে আইনের প্রয়োগের মাধ্যমে আমরা আস্তে আস্তে বন্ধ করতে চাই। হ্যাঁ, এখন আপনি বলবেন আমাকে স্যার আমার এলাকার আমার বুকের উপর দিয়ে রাস্তা চলে গেছে, আমার জমি অ্যাকুইজিশন করে রাস্তা বানাইছেন, আর আমি এক বস্তা চাল নিয়ে এখন বাসায় কেমনে যাব? বলবেন না আপনি? আপনি বলবেন যে আমি রুগীটা নিয়ে কেমনে যাব, আমি একটা গ্যাসের সিলিন্ডার নিয়ে বাড়ি কেমনে যাব? এই জন্য আমি সবখানে যতজন আমার সঙ্গে কথা বলেছেন, দেখা করেছেন, গেছেন, এবং বিভিন্ন সময় সরকারের যে বিভিন্ন কমিটি আছে আমরা তাদেরকে একটা পরামর্শ শুধু দিয়েছি যে আপনারা যারা রাজনীতি করেন, আপনারা যারা সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন, সরকারকে আমাদের পক্ষ থেকে আমি বলেছি, আপনাদের পক্ষ থেকে আপনারাও বলবেন, সেটা হলো দেখেন এই বর্তমান যে দক্ষিণবঙ্গের যে রাস্তাগুলো হচ্ছে বা উত্তরবঙ্গের যে রাস্তাগুলো হচ্ছে, প্রত্যেক রাস্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সার্ভিস লেন আছে। সেই সার্ভিস লেনে এলাকার সাধারণ মানুষের যাওয়া আসা, রিক্সা, ভ্যান, সিএনজি, তার এই যে যা কিছু চলার ওখান থেকে চলবে, যেন সেটা আবার মেইন রোডে উঠতে না পারে, একটু ছোট্ট ডিভাইডারের মতো থাকবে। আপনারা যদি সরকারকে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় তো এখানে আসেন সব সময়, ওনার মাধ্যমেও যদি আপনারা বলাইতে পারেন যে আমাদের সব জায়গায় দরকার নাই, আমি সব সময় বলি আমার ঢাকা চট্টগ্রাম পুরোটা তো দরকার নাই, আমার কোন কোন এলাকার মধ্যে জনবসতি আছে, কোন কোন এলাকায় বাজার আছে, কোন কোন এলাকার মধ্যে মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে, সেই সব এলাকার মধ্যে আমি দুই পাশে দুটা 3 ফিট 3.5 ফিট চওড়া দুটো সার্ভিস লেন যদি তৈরি করে দেই, তাহলে আপনার ওই কষ্টটা কি আর থাকবে? থাকবে না। আপনি সিএনজি নিয়ে আপনি বাড়িতে আসতে পারবেন, যাইতে পারবেন, আপনি বাস ধরতে পারবেন, আপনি চালের বস্তা নিতে পারবেন, আপনি গ্যাসের সিলিন্ডার নিতে পারবেন, বাজার করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এখন এখানে অর্থ বরাদ্দের বিষয় আছে, যার ফলে এই রোডটা তো আমাদের আপনাদের জন্য সৌভাগ্য অনেক আগে হয়ে গেছে। এখন আমাদের সামনের দিকে সরকারের নির্দেশনা আছে, মানে প্রধানমন্ত্রী বলছে সব রোডকে এটা করা হবে, কিন্তু ওই না হওয়া পর্যন্ত আপনার মৃত্যু, আপনার আত্মীয় স্বজনের মৃত্যু কমানোর জন্য, দেশের উন্নয়নের জন্য আমাদেরকে মেনে চলতে হবে যে মহাসড়কে সিএনজি থ্রি হুইলার ইজি বাইক চালানো যাবে না। এই এখন আসার সময় আপনারা দেখলেন ন্যাশনাল লাইনের এখান থেকে এমনি ঢুকে এমনি উল্টা দিকে যাচ্ছে, এখন সে যাচ্ছে এদিকে উল্টা দিকে যাই, ওই গ্রামে ঢুকবে, ওই দিক থেকে একটা বাস আসতেছে 120 কিলোমিটার স্পিডে। এই বাসটা কি যদি থামাইতে না পারে, বাসটার দোষ। এই বাসটা তো ব্রেক করতে হলে 120 মিটার জায়গা থেকে থামতে হবে, ব্রেক করলেও থামতে হবে। এখন এই ব্রেক করতে করতে যদি একটা সিএনজিতে লেগে যায়, তখন কিন্তু মারা যাবে সিএনজির লোক, বাসের লোক মারা যাবে। এখন আপনি মনে করতেছেন আমার উপায় নাই, আমাকে যাইতে হবে, কিন্তু উপায় আছে অনেকগুলো, আসলে মানতে চাইলে অনেক কিছুই আছে, অনেকভাবেই মানা যায়, ঠিক আছে? এখন এই জন্যই আমি বলবো যে আপনারা আপনাদের পক্ষ থেকে যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট, জনসাধারণের সঙ্গে সংশ্লিষ্ট, আমার পক্ষ থেকে তো আমি বলতেছি, রিপোর্ট দিচ্ছি, আপনারাও এই জিনিসটা মাথায় রাখবেন যেন মাননীয় মন্ত্রী মহোদয়কে অন্তত বলতে পারেন যে আমার এই এই জায়গায় এত কিলোমিটার, আপনার উদাহরণ দিয়ে দেই আমি। আপনারা কেউ ক্যান্টনমেন্টে গেছেন, কুমিল্লা ক্যান্টনমেন্টের 2 সাইড দিয়ে দেখেন আপনি সার্ভিস লেন আছে, আছে সুন্দর করে 1 ফিট উঁচা করে এরকম উঁচু করে দিয়ে দিয়েছে, তাহলে এদিকে আসতে হবে। এই সিএনজি চলতেছে, রিক্সা চলতেছে। আপনি যদি আপনার এলাকায় লোকালয়ে যেই সব এলাকা, আপনি তো অনেক দূরে দরকার নেই, যেখানে কোনো গ্রাম নাই, ইয়া নাই, আশেপাশে বসতি নাই, সেখানে তো দরকার নেই। যেখানে যেখানে বসতি আছে, গ্রাম থেকে উঠে বাজারে যাবে, বাজার থেকে গ্রামে যাবে, সেই সব জায়গার মধ্যে যদি আপনি এই সার্ভিস লেনগুলো তৈরি করার জন্য সরকারকে বলেন, বা আপনাদের পক্ষ থেকে প্রস্তাব যায়, আমাদের পক্ষ থেকে আছে, তাহলে হয়তো আপনাদের এই কষ্টটা আর থাকবে না। কিন্তু ততদিন আপনাদেরকে একটু হলেও সহ্য করতে হবে, একটু হলেও আপনাকে আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, তাহলে আমার প্রতি আপনার রাগটা আর থাকবে না। আমার প্রতি আপনার রাগটা তো এটাই যে আমি কিস্তিতে সিএনজি নিয়ে রাস্তায় আসলে পুলিশ ধরে ফেলে, কারণ পুলিশ তো ধরে, পুলিশ চালানোর জন্য ধরে না। হাইওয়ে পুলিশ কোনো গাড়ি রিপোজিশন করে না, হাইওয়ে পুলিশ কোনো গাড়ি চালায় না, সিএনজি দেয় না। হাইওয়ে পুলিশ চায় আপনি নিরাপদে থাকেন, আপনি নিরাপদে চলেন। আমরা এটাও বলেছি যে এখানে মধ্যে মাইক্রোবাস প্রয়োজনে ছোট বাস আপনারা আপাতত দেন, যে যে ছোট ছোট ডিস্টেন্সে যেভাবে গ্রামের মানুষগুলি চলাচল করে সেই ডিস্টেন্সে যেন এই বাসগুলো চলতে পারে, এরকম ছোট ডিস্টেন্সের মধ্যে আপনারা, আমি কুমিল্লাতে বলছি ডিসিশন, এটা একটা মিটিং কমিটি তৈরি করে দিয়েছে, সেই কমিটির মাধ্যমে এটা ব্যবস্থা হচ্ছে, ছোট ছোট বাস নামানো হবে।
বাসগুলো স্বল্প দূরত্বে যাওয়া আসা করবে, সাধারণ মানুষ চলাচল করবে। বাস মালিক সমিতি যারা আছেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, সবখানে আপনারা যদি এই প্রফিট না দেখেন, জনসাধারণের প্রতি একটু হলেও সহানুভূতিশীল থাকেন, তাহলে আপনারা বলবেন যে অল্প দূরত্বে চললে লাভ কম, কিন্তু জনসেবাটা তো হচ্ছে। আপনার এলাকায় 5 জন মানুষ তো বেঁচে যাচ্ছে, এক্সিডেন্টটা তো হচ্ছে না। আমি বলবো আপনাদের মাধ্যমে আপনারা সরকারকে বলেন, অথবা আপনার নিজের যতটুকু স্বার্থ আছে ততটুকুর মধ্যে আপনার ছোট ছোট বাসগুলো চালানোর ব্যবস্থা করেন, তাহলে সাধারণ মানুষ অন্তত যে অল্প দূরত্বে যাওয়ার যারা সিএনজি ইউজ করে তারা সিএনজি ইউজ করবে না, ইজি বাইক ইউজ করবে না। ঠিক আছে? তো আমার মনে হয় এই সিএনজি নিয়ে যাদের যত রকমের সমালোচনা বা আমাদের প্রতি রাগ ক্ষোভ ছিল, এই কথা শুনলে আমার মনে হয় আপনাদের থাকার কথা। তারপরে আবারও আমি একই কথা বলতেছি, আমি কিন্তু কোনো ব্যক্তি স্বার্থে কোনো রকমের কোনো সিএনজি বা ইজি বাইক আটকজনক করে না করে, এই কারণেই কিন্তু আমি এই সিএনজি ইজি বাইক ছেড়ে দেওয়ার ব্যাপারে যে ক্ষমতাটা এটা আমার কাছে রাখছি, এবং এখানে আপনারা আবেদন দিবেন, তারপরে আমরা ওখান থেকে অর্ডার হবে, তারপর ছেড়ে দেবেন, কোনো টাকা পয়সার বিনিময়ে যেন কেউ না চায়, এই জন্য আমরা এটা আমাদের কাছে রেখেছি। এবং একইভাবে কোনো রকমের ইউজ করার জন্য আমরা কোনো সিএনজি ইজি বাইক রিক্সা আটক করি না, শুধুমাত্র আপনারা যেন নিরাপদে থাকেন, আপনারা এলাকায় অ্যাক্সিডেন্ট কম হয়, এই কারণে আমাদের এই কার্যক্রম। এবং দেশের মানুষের দেশের আইনকে প্রতিপালন করতে গিয়ে আমাদেরকে আইন প্রয়োগ করতে গিয়ে কাজগুলো করতে হচ্ছে। আর একটা বিষয় প্রসিকিউশনের ব্যাপারে কথা হচ্ছে, যে আমি প্রথমেই বলছি যে আপনারা জানেন যে গত নভেম্বর থেকে, এই নভেম্বর চলে আসতেছে, কালকে নভেম্বর শুরু, এই 1 বছরে আমরা কোনো পরিবহন, কোনো ট্রাক, মানে কোনো পরিবহনের কোনো বিরুদ্ধে আমরা কোনো প্রসিকিউশন দেইনি হাইওয়ে পুলিশ। তবে খুব শীঘ্রই আপনাদের এই প্রসিকিউশন শুরু হবে, মাননীয় মন্ত্রী মহোদয় কনসেন্ট দিয়েছেন। কবে? যারা আজকে এখানে বলেছেন যে তাদের 3 কিলোমিটার আসতে কষ্ট হবে, আপনাদের জন্য দুটো সুখবর আছে। প্রথম সুখবর হলো, এই যে আজকের এই বিল্ডিংটা আপনাদের জমিতে, আপনাদের এলাকার মধ্যে একটা রাস্তা হচ্ছে, এবং এইটার প্রেক্ষিতে আপনাদের এলাকা আরেকটু উন্নয়ন হবে, এবং আপনার এলাকায় যে পুলিশগুলি আবার চাকরি করবে তারা একটা ভালো পরিবেশে থেকে ভালো মেজাজ মর্জি রেখে আপনাকে সেবা দিতে পারবে, এটা একটা জনসূচক। আর 2 নম্বর হচ্ছে, এখনই আপনারা কোথায় ছিলাম, আমরা এখন স্কুলের মধ্যে একটা, স্কুলের পাশে একটা ইউনিয়ন পরিষদের একটা পরিত্যক্ত ঘরের মধ্যে আমরা খুব মানবেতর ভাবে আমরা ওখানে ছিলাম। আমরা সারা জীবন এভাবে থাকতে চাই না, যার ফলে আজকে এই বিল্ডিংটা তৈরি। অনেকে বলছেন যে প্রসিকিউশন যখন হয় তখন প্রসিকিউশন আমাদের 3 কিলোমিটার এসে এখানে ভাগাইতে হয়। আসলে আমরা ডিজিটাল বাংলাদেশে বসবাস করি। আমরা গত 23 তারিখে ইউসিবিএল এর সঙ্গে একটা এগ্রিমেন্টে গেছি যে আমরা সবকিছু আমাদের এখন মেশিনে হবে, পজ মেশিনে হবে, সব মামলা আমাদের পজ মেশিনে হবে। আমরা প্রত্যেকটা আমাদের 21টি ইউনিটের 53টা পজ মেশিন আমরা এর মধ্যে সাপ্লাই দিয়েছি, এবং ব্যাংকের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে। আর এই জরিমানার বিষয়টা যিনি কথা বলছেন যে জরিমানাকে পূর্বের নিয়মে করা যায় কিনা, সরকারের একটা নির্দেশনার প্রেক্ষিতে আমাদের পুলিশ হেডকোয়ার্টার জরিমানাটাকে, পুলিশ হেডকোয়ার্টারের একটা যে পাওয়ার আছে, ওই পাওয়ারের প্রেক্ষিতে এটাকে পিছনে মানে যতটুকু মিনিমাম একটা অ্যামাউন্ট রেখে এটা একটা সফটওয়্যারটা তৈরি করা হয়েছে। ওই সফটওয়্যারের মধ্যে ঢুকানো আছে আপনার এই ধারার অপরাধের জন্য কত টাকা, তবে আপনাদের যে 20,000 25,000 ছিল সেখান থেকে একেবারে কমাইয়া মিনিমাম মানে পুলিশের কোটার ক্ষমতার মধ্যে এই জরিমানাটাকে ফিক্স করা হয়েছে, এবং এটাকে সফটওয়্যার আমাদের হাতেও দেওয়া হয়, এটা সফটওয়্যারে ঢুকাই দেওয়া হয়েছে। এবং ওই যখনই আপনার আমার মেশিনের মধ্যে পজ মেশিন হয়েছে, আপনারা বাজারে গেলে ব্যাংকের ক্রেডিট কার্ড যেভাবে দেন এইভাবে মেশিন একটা দেওয়া হয়েছে। ওই মেশিন নিয়ে আমার অফিসার থাকবে বিভিন্ন জায়গায়, ওই অফিসার ওখানের মধ্যে জরিমানা হবে। ওই জরিমানার টাকাটা আপনি ব্যাংকের মাধ্যমে দিবেন। এখন কিভাবে দিবেন? ব্যাংকে 5টা পদ্ধতি চালু করা আছে, 5টা পদ্ধতি। এই 5টা পদ্ধতি সবগুলো এখন চালু নাই, কিছু কিছু 3টা চালু আছে, 2টা চুপচাপ ভেবে চালু হবে। আপনাকে আর এই টাকা দেওয়ার জন্য আমার এই থানায় আসতে হবে না, আপনাকে টাকা দেওয়ার জন্য আমার সার্কেল অফিসে যাইতে হবে না। আপনাকে টাকা দিতে হবে আপনার ব্যাংকে ইউসিবিএল এর ক্রেডিট কার্ড থেকে দিতে পারবেন। আপনি ইউসিবিএল এর খুব শীঘ্রই নতুন একটা সফটওয়্যার আসতেছে ওদের, হ্যাঁ মোবাইল, এটার নাম হলো আমাদের যেমন বিকাশ চালু হয়েছে, ওদের নাম হচ্ছে উপায়। এই উপায়ে আপনি উপায়ের অ্যাকাউন্ট
তুলবেন, বিকাশে জমা তুলছেন, এই উপায় অ্যাকাউন্ট থেকে আপনার মোবাইল থেকে আপনি এটাকে টিপে দিয়ে বলে টাকা চলে গেল সরকারের কাছে। এবং আমরা যারা ইয়ে করতেছি আমাদের কম্পিউটারে চলে আসবে বা আমাদের ওই মেশিনের মধ্যে ইয়েতে চলে আসবে যে হ্যাঁ টাকা জমা হয়ে গেছে। সুতরাং কোথাও আপনাকে যাইতে হবে না। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে হলো আপনার ক্রেডিট কার্ড দেখছেন, আপনার স্মার্ট কার্ডের মতো ক্রেডিট কার্ড থাকবে, এই ব্যাংকের একটা ক্রেডিট কার্ড আপনি কিনে নিলে আপনার ওখানে টাকা থাকবে এবং ওই যে মেশিনটা আছে ওই মেশিনের মধ্যে এরকম করে সুইপ করলে আপনার কত টাকা অত টাকা ওখান থেকে কেটে নিয়ে চলে যাবে। আপনাকে আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। এই হলো 3টা। আর একটা পদ্ধতি আমি গতকাল ওদেরকে রিকোয়েস্ট করছি যে আমার তো হাইওয়ে পুলিশের একটা মামলা হলো, ট্রাকটাকে সে কি করতে হবে, ভেনি মহিপালে রেখে শহরের ভিতরে ঢোকা লাগবে, ইউসিবিএল এর ব্যাংকে যাইয়ে টাকাটা জমা দিয়ে আসতে হবে। এই জন্য আমি বলছি আমার মহাসড়ক কেন্দ্রিক বিভিন্ন ইউনিটে আমাদের পুলিশের যে ইউনিট আছে এইখানের মধ্যে একটা করে বুথ বা একটা করে সার্ভিস সেন্টার তৈরি করা যায় কিনা। যদি সার্ভিস সেন্টার তৈরি করা যায় তাহলে সেই ট্রাকটাকে পেট্রোল পাম্পে রেখে সে কিন্তু সাথে সাথে টাকাটা দিয়ে আবার তার কাগজটা নিয়ে যেতে পারবে। এই জন্য যারা কষ্ট করে এই 3 কিলোমিটারের কথা বলতেছিলেন, আজম ভাই জরিমানার বিষয়টা বলছিলেন। তো জরিমানা আমি বলছি কিন্তু প্রথমেই যে এটা আমার হাতে নাই। জরিমানা বলা আছে এত টাকা থেকে মানে সর্বোচ্চ এত টাকা, মানে 20,000 টাকা একটা যদি ধরি আমি বলি সর্বনিম্ন আইনের মধ্যে আপনাকে আইনটা দেখতে হবে। আইনের মধ্যে সর্বনিম্ন কথাটা বলা নাই, আইনের মধ্যে বলা আছে সর্বোচ্চ এত টাকা। এইটাকেই পুলিশের করার আমাদের ইয়েতে রাখে নাই, আপাতত আমাদের ক্যাপাসিটির মধ্যে না রেখে পুলিশের করার একটা সব ওখান থেকে যেটা করলে মিনিমাম হয় পরিবহন শ্রমিক সংগঠনের সঙ্গে কথা বলে ওনারা মিনিমাম একটা ধার্য করে অলরেডি সফটওয়্যারে লিঙ্ক করে গেছে। ওইটাতে আর কোনো আমাদের কোনো হাত দেওয়ার কিছু নেই, তারও কোনো কিছু নেই। এটাকে আপনাদের সঙ্গে কথা বলেই এটা করা হয়েছে এবং মিনিমামটাই করা হয়েছে। মিনিমাম বলতে যেটা করলে গত বছর আইনের সঙ্গে বা গত বছর আইনের সঙ্গে সামঞ্জস্য থাকে বা বর্তমান আইনেরও ব্যত্যয় না ঘটে সেইভাবেই করা হয়েছে। ঠিক আছে, এটা পুলিশের কথা থেকেই করে দিচ্ছে এবং সাধারণ জানে। সুতরাং এখন আর কোনো সুযোগ নাই যে এত না এত অত না অত এরকম করে বার্গেনিং সুযোগ নেই। মিনিমাম আপনাকে যতটুকু, যদিও আইনে মিনিমামের কথা বলা নেই, পুলিশের করা তার ক্যাপাসিটিতে যেটা করলে আইনের ব্যত্যয় হবে না ওইটুকু করে পুলিশের করা একটা সফটওয়্যারে ঢুকাই দিচ্ছে। সুতরাং এখন আর এই তবে আমার একটা আজকে মিডিয়ার মাধ্যমে আমি একটা আলোচনা শোনেন, আমি একটা অনুরোধ আপনাদেরকে করতে চাই। বসেন। সেটা হচ্ছে যে এই যে কাগজপত্রগুলি আমি চাই আপনাদের হ্যাসেল কমুক, আপনাদের ঝামেলা কমুক। এই যে আপনার জরিমানাটা যদিও কিন্তু ব্যাংকে দিচ্ছেন, কাগজটা কিন্তু চলে যাচ্ছে আমার অফিসে, এই কাগজ আনতে কিন্তু আপনাকে যাইতে হবে। এই জন্য আমি আপনাদেরকে আজকে মিটিংয়ের মাধ্যমে অনুরোধ করতে চাই, যারা মালিক আছেন বা যারা ড্রাইভার আছেন তারা একটা কার্ড বা অ্যাকাউন্ট যদি আপনি করে রাখেন, এই ইউসিবিএল এর একটা কার্ড বা একটা উপায়ের একটা বিকাশের মতো অ্যাকাউন্ট করে রাখেন, যেই মুহূর্তে সার্জেন্ট আপনার বা রাস্তায় জরিমানা করলো সেই মুহূর্তে আপনাকে ফোন করে জানাইলে আপনি আপনার মোবাইল থেকে অথবা ড্রাইভারের মোবাইল থেকে অথবা কার্ড দিয়ে সাথে সাথে পে করে ফেললে আপনার কাগজটা কিন্তু আমরা নেব না, সিজ করবো না, যেটা আপনি জরিমানা দিয়ে ফেলছেন তার কাগজ নেব। আর যদি ওই মুহূর্তে আপনি পরিশোধ করতে না পারেন, খুব স্বাভাবিক আপনার কাগজটা আমি নিয়ে নেব। ঠিক আছে, এবং এই কাগজটা আপনাকে আনতে আমার দায়িত্ব হবে। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে, যারা মালিক পক্ষ আছেন, আপনারা বিকাশের মতো একটা অ্যাকাউন্ট খুলে যদি আপনি রাখেন বা ড্রাইভারকে একটা অ্যাকাউন্ট খুলে দেন, তাহলে ড্রাইভার যেই মুহূর্তে জরিমানা হবে সেই মুহূর্তে ওখানে দাঁড়ায় সে পে করে দেবে, সাথে সাথে পে করে দিলে কিন্তু আর আপনাকে কোনো রকমের ঝামেলা হলো না, আপনার কাগজে দিল না, কোনো কিছুই হলো না। এই যে ডিজিটাল বাংলাদেশের সুবিধাগুলি আপনারা আস্তে আস্তে ভোগ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই গেল আমার প্রসিকিউশনের বিষয়টা। আর তেমন কিছু আসতে কিছু নাকি? আচ্ছা, ঠিক আছে। আর হাইওয়ে কমিউনিটি পুলিশিং আমাদের যে কমিটি আছে, এই কমিউনিটি পুলিশিং এই কমিটি কাজ করবে আমরা আশা করি। তবে
এখানে ধন্যবাদ। আমি বলি আসলে সবকিছু তো আমরা এখান থেকে বলতে পারবো না, পলিসি মেকিং আছে, সরকারের নিশ্চয়ই কোনো পলিসি আছে। আপনি চিন্তা করতেছেন আপনার ফেনী শহরের কথা, সরকারকে চিন্তা করে 64,000 গ্রামের কথা চিন্তা করতে হয়। গ্রামের মানুষের মুভমেন্ট কিভাবে বাড়বে, গ্রামের মানুষের মোবিলিটি কিভাবে বাড়বে, চলাচল কিভাবে করবে, সুবিধা কিভাবে মানুষ, সরকার সেটাও চিন্তা করে। সুতরাং সরকার যেমন আপনার ফেনী শহরের কথা চিন্তা করে, ঢাকা শহরের কথা চিন্তা করে, মহাসড়কের কথা চিন্তা করে, হাইওয়ের কথা চিন্তা করে, ঠিক একইভাবে 68,000 গ্রামের কথাও চিন্তা করতে হয় সরকারকে। সেখানেও সরকারের জনগণ আছে। সুতরাং স্বাভাবিকভাবেই হয়তোবা ওই যে আমি বললাম আমাদের দোষ আছে, এই ইজি বাইক তৈরি হয়েছে ফ্যাক্টরির ভিতরে চালানোর জন্য, আমরা এনে গ্রামে ঢুকেছি, শহরে ঢুকেছি, এখন মহাসড়কে নামাই দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা যদি আমার বিবেকের কাছে ঠিক না হয়েছে আমার গাড়িটা কি সড়কে চলাচলের উপযোগী সেটা যদি আমি বিচার না করি, আমি তো চিন্তা করি আমার এই ইজি বাইকটা যদি শহরে মহাসড়কে 1 ঘন্টা চালাই তাহলে হবে 2,000 টাকা ইনকাম, আর সারাদিন যদি গ্রামে চালাই তাহলে হবে 4,000 টাকা ইনকাম। আমি চাবো তো অল্প সময়ে অল্প ব্যয়ে বেশি টাকা ইনকাম করতে। এটাই হচ্ছে আমাদের আসলে বড় কারণ। সুতরাং স্বাভাবিকভাবে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকার যেমন সরকার সবাইকে চিন্তা করতে হবে, আমাদেরকেও সবকিছু চিন্তা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, শেষ করে দিচ্ছি, খুব স্বাভাবিক, যার রান্না খাই নাই সে মনে হয় বড় রাঁধুনি, খুব বড় রাঁধুনি মনে হয় না। পুলিশ খুব খারাপ, আপনি পুলিশের সঙ্গে একটু মিশেন, আসেন না পুলিশের সঙ্গে দিন একটু বসে দেখেন কাজ করেন, স্বার্থ নিয়ে না, স্বাভাবিকভাবে আসেন। আমরা হচ্ছে কি স্বার্থ ছাড়া কিছু দেখি না, আমরা স্বার্থ ছাড়া কোথাও যাই না। কেন রে ভাই, আসেন ভাই, খুব স্বাভাবিকভাবে। সে তো আপনার ভাই, পাশের বাড়ির একটা ছেলেও, সে পাশের বাড়ির ভাই, আপনার ভাগিনা, আপনার ভাতিজা, সেও তো পুলিশে চাকরি করে। আপনি তার সঙ্গে একটু মেশেন না, আপনি আসেন না, আপনার তার মধ্যে আপনি কথা বলেন না, আপনি কোনো রকমের স্বার্থ না নিয়ে আসেন, ঘুরে বেড়ান, পুলিশের সঙ্গে দেখেন, পুলিশের কাজকর্ম দেখেন না সে কত বড় রাজনীতি, সে কি ভালো না খারাপ। পুলিশ খারাপ 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 শুনতে আমরা কারণ ঝালাপালা হয়ে গেছে। কেন খারাপ? খারাপ হচ্ছে পুলিশ এমন একটা সার্ভিস যে দুইটা মানুষকে কখনো খুশি করতে পারে না, যে অভিযোগকারী এবং যে আসামি, দুইজনকে কখনো খুশি করা যায় না। যদি খুশি করা যায় তাহলে ধরে নেবেন সেটা ন্যায় বিচার হবে না, জাস্টিস হবে না। জাস্টিস দিতে গেলে এক পক্ষ হারবে, এক পক্ষ জিতবে। এখন আপনি যদি হারা পক্ষ হয়ে থাকেন, আপনার পুলিশের প্রতি খুব রাগ, কিন্তু আপনি হারা পক্ষের কথা চিন্তা না করে আপনি নিজের বিবেকটা দিয়ে চিন্তা করে পুলিশের সঙ্গে আসেন, মেশেন, কথা বলেন। এই যে কমিউনিটি পুলিশিং, এটাই হচ্ছে তার একটা বড় সুযোগ। আপনি নিঃস্বার্থভাবে, নির্লিপ্তভাবে, কোনো রকম চিন্তা ভাবনা না করে আপনি একটু সাধারণভাবে পুলিশের সঙ্গে মেশেন, পুলিশ কতটা খারাপ চিন্তা করেন। কারণ পুলিশ তো আপনার সমাজেরই দর্পণ, আপনার সমাজেরই আয়না। সমাজ যদি খারাপ হয় পুলিশ খারাপ হতে বাধ্য, দেশ যদি খারাপ হয় পুলিশ খারাপ হতে বাধ্য। দেশ যদি ভালো হয়, মানুষ যদি ভালো হয়, আপনি যদি ভালো হন, সমাজ যদি ভালো হয়, পুলিশও ভালো হবে। কারণ পুলিশ তো আমেরিকা থেকে কেউ আসে নাই, বঙ্গগ্রহ থেকে কেউ আসে নাই, এই সমাজেরই লোক। সুতরাং আমি ভালো হই, আমার পুলিশকে আমি ভালো করি, আমি আইনের প্রতি শ্রদ্ধা থাকি, আমি ন্যায় নীতির প্রতি থাকি, আমি বেআইনি কাজ না করি, স্বাভাবিকভাবে আমার পুলিশের কাছে কোনো ভয় নাই, পুলিশ কোনো বেআইনি কাজে ইয়ে করবে না। যদি করে, হ্যাঁ আপনি বলতে পারেন সব মানুষ তো ফেরেশতা না, সব পুলিশ ফেরেশতা না, হ্যাঁ সবাইকে ভালো মন্দ মিলে সব খারাপ থাকবে। এখন সেই খারাপটাকে ঠিক করার দায়িত্ব আমার, আমি সেই খারাপটাকে ঠিক করবো। কিন্তু আপনি ঢালাও ভাবে সব পুলিশকে খারাপ করতে পারেন না। আজকে একদিন 1 মিনিট 1 ঘন্টা পুলিশ কাজ বন্ধ রাখুক, চলবে? 1 ঘন্টা দেখেন না, বলেছেন যে রাস্তার উপরে লাশ পড়ে আছে, আমরা যদি পাগল হাঁটতেছে, আমি একটু আগেও দেখলাম একটা পাগল হাঁটতেছে, আপনি একটু ঘুরে তো রাস্তা থেকে নামাই দিতে পারেন। ঠিক আছে, একটা কাজ তো আপনারও আছে, দায়িত্ব তো আপনারও আছে। সেইটুকু আপনি কতটুকু পালন করেন সেটা নিজেকে জিজ্ঞাসা করেন, বিশ্বাস করেন এবং দেশের জন্য কাজ করেন। নিশ্চয়ই পুলিশ খারাপটা ভালো আপনি বুঝতে পারবেন আপনি যখন তার সঙ্গে মিশবেন। অমুক আপনার শত্রু, সে খুব খারাপ মানুষ, তার সাথে সালামও দেয় না, কালামও দেয় না, নামাজের সময় দেখাও হয় না, তার সে ওখানে থাকলেও দূরে গিয়ে দাঁড়ায়, কিন্তু তার সঙ্গে তো মিশে দেখেন তার ভাই, সে তো খারাপ মানুষের ভিতরে একটা মানুষ আছে, মন আছে, হ্যাঁ সে তো জানোয়ার না, জানোয়ার তো মানুষের বন্ধু হয়ে যায়, পুলিশ কেন হবে না? একদম খারাপ মানুষ সে তো ভালো হতে পারে, ভেতরে একটা ভালো মন আছে, ভালো আত্মা
আত্মা আছে, ভালো বিবেক আছে, সেইটুকু আমাদের সমাজ কিরকম চায় সেটার উপর ডিপেন্ড করে। আপনি যে খারাপ লোক তার সঙ্গেও মিশেন, দেখবেন যে সে যে ভালো মানুষ, এতদিন যে ভুল শুনে আসছেন এটাও আপনি কিন্তু বিচার করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন। কমিটি বসে এখন তো বলার সুযোগ নেই, আচ্ছা একটু পরে বলেন, আমরা শেষ করে নেব। তো স্বাভাবিকভাবে এই যে কথাগুলো বললাম যে যার রান্না খায়নি সে বড় রাঁধুনি, আর যে যার সঙ্গে কথাই হয় সে খুব খারাপ লোক, কথা বলে মিশে দেখেন, দেখবেন আপনার ভুল ভেঙে যাবে। ঠিক আছে, সবাই কষ্ট করে আসছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমরা প্রত্যেকের ক্যাপাসিটি থেকে, প্রত্যেকের অবস্থান থেকে আমরা যদি একটুকু ছোট কাজ, একটুকু ভালো কাজ, যত ছোটই হোক, একটু ভালো কাজ অল্প করে করি, এই আমার দেশটা, আমাদের সমাজটা উন্নত হবে এবং আমরা উন্নত বিশ্বটা হবে ইনশাআল্লাহ। সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ মাননীয় পুলিশ সুপার মহোদয় কুমিল্লা হাইওয়ে রিজওয়ান এবং উপস্থিত সকল কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ ও অনেক সময় ব্যয় করে আপনারা আমাদের এই কমিউনিটি পুলিশের সময় দিয়েছেন, এই জন্য মহিপাল হাইওয়ে থানার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা